শুরু করি, চলেন আমরা। সো চ্যাপ্টারটার নাম হচ্ছে রিকোয়ারমেন্টস ক্যাপচার। ওকে, তো আমরা এখানে কি কি জানবো। এখানে বলছে দ্য ডিস্টিংশন বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড রিকোয়ার্ড সিস্টেম। প্রথমে আমরা জানবো হচ্ছে গিয়ে বর্তমান এবং আগামী বা যেটা দরকার তাদের সিস্টেম, ওই দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্য কী। তারপর বলছে হোয়েন অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দ্য মেইন ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক্স। ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক নামে একটা স্পেশাল টেকনিক আছে এটার মধ্যে। সো সেটা আমরা কখন এবং কিভাবে করব আর কি, সেটা সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা জানবো দ্য রোলস প্লেড বাই ইউজার। ইউজারের কী কী রোলস আছে এখানে। দ্য নিড টু ডকুমেন্ট রিকোয়ারমেন্টস। ডকুমেন্ট মানে রিকোয়ারমেন্ট যে আমরা নিব ওগুলোকে ডকুমেন্টেড করা কেন দরকার, মানে কেন লিখিত বা স্টোর করব আমরা। ওকে, আচ্ছা, তাহলে চলেন প্রথমেই আমরা দেখি ইউজার রিকোয়ারমেন্ট সম্পর্কে। সো ইউজার রিকোয়ারমেন্টটা কি দেখি। নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ অর্গানাইজেশন অপারেট অ্যাট প্রেজেন্ট। প্রথমে আপনাকে জানতে হবে যে যে অর্গানাইজেশন বা যে যার জন্য আপনি একটা সিস্টেম বানাবেন সে বর্তমানে কিভাবে তার সিস্টেম বা তার ব্যবসাটাকে পরিচালনা করতেছে বা তার যে ব্যবসায়িক কার্যক্রম আছে সেটাকে পরিচালনা করতেছে। হোয়াট আর দ্য প্রবলেম উইথ দ্য কারেন্ট সিস্টেম, মানে সে কী কী প্রবলেম ফেস করতেছে বর্তমানে যার জন্য তার একটা সিস্টেম দরকার। অথবা এমনও হতে পারে যে সে অলরেডি একটা সিস্টেম ব্যবহার করতেছে, সেই সিস্টেমটা সে ব্যবহার করতে চাচ্ছে না। তাইলে কেন চাচ্ছে না সেই কারণগুলো আমরা এখানে খুঁজে বের করব। ওকে, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ইউজার হ্যাভ অফ আ নিউ সিস্টেম দ্যাট আর নট ইন দ্য কারেন্ট সিস্টেম। তো প্রবলেমগুলো যখন আমরা খুঁজবো তখন আমাদের অলরেডি আমরা খুঁজেও পেয়ে যাব যে আসলে সে নতুন সিস্টেমে কী কী চাচ্ছে। কারণ পুরাতন সিস্টেমে যেটা প্রবলেম ছিল সেটাই তো সে নতুন সিস্টেমে চাচ্ছে, যেন এই প্রবলেমটা যেন নতুন সিস্টেমে না হয়। এবং এমনও হইতে পারে যে ওইটার সাথে সাথে সে নতুন কিছু চাচ্ছে। তাইলে আমরা হচ্ছে গিয়ে এইবার সেই জিনিসগুলোকে খুঁজে বের করব যে আসলে সে কী চাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো কারেন্ট সিস্টেম। আসলে কারেন্ট সিস্টেম বলতে আসলে কী মিন করতেছে সেটা সম্পর্কে আমাদের একটু জানার চেষ্টা করতেছে। বলতেছে মাচ অফ দ্য কারেন্ট সিস্টেম মিটস দ্য নিডস অফ পিপল হু ইউজ ইট। তো বলতে কারেন্ট সিস্টেমটা যারা ইউজ করতেছে এখনই তাদের সাথে আমরা কি করব, আমরা মিট করে আমরা মানে ম্যাক্সিমাম পিপলের সাথে আমরা মিট করব। ম্যাক্সিমাম কেন মিট করব, কারণ অনেকের সাথে আমরা যদি কথা বলি গল্পগুজব করি তাহলে আমরা জানতে পারবো যে কারেন্ট সিস্টেমটার মধ্যে আসলে দুর্বলতা কোথায় বা প্রবলেমগুলো কোথায়। হ্যাঁ, তারপর বলছে সেকশন অফ দ্য সিস্টেম নো লঙ্গার মিট দ্য নিডস অফ দ্য অর্গানাইজেশন। এমন হইতে পারে যে কারেন্ট যে সিস্টেম আছে যে সিস্টেমের মধ্যে কিছু কিছু পার্ট আছে যে পার্টগুলো এখন আর দরকার নেই, হয়তো আগে তাদের দরকার হতো। তারপর বলছে সাম অ্যাসপেক্ট অফ দ্য অর্গানাইজেশনস ওয়ার্ক আর নট কাভার্ড বাই দ্য কারেন্ট সিস্টেম। ওই একই কথায় অলমোস্ট যে কিছু জিনিস আছে যেটা বর্তমান যে সিস্টেম মানে যা দরকার সেই জায়গাগুলোকে সে কাভার করতে পারতেছে না বা সেই কাজগুলো সে কমপ্লিট করতে পারতেছে না। দ্য সিস্টেম ক্যান নো লঙ্গার এভলভ বাট নিড টু বি রিপ্লেসড। বলতে পুরো সিস্টেমটাই অকাজের হয়ে গেছে, এখন আর দরকারই নেই একদম। তাহলে কী করতে হবে, নতুন একটা সিস্টেম আমাদের লাগবে। এরকমও মানে হতে পারে, মানে কারেন্ট সিস্টেম সম্পর্কে আমাদেরকে বলতেছে। আরও কিছু বলতেছে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট সিস্টেম টু ক্যারি ফাংশনালিটি ফরওয়ার্ড ইনটু নিউ সিস্টেম। এটাও আমাদের জানতে হবে যে পুরাতন সিস্টেমের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে যেগুলো আপনাদের এখনও দরকার হয় বা যেগুলো আপনারা এখনও ব্যবহার করতেছেন, যেটা চাচ্ছেন আপনারা যে আপনার পরের সিস্টেমের জন্য থাকুক বা থাকে। তারপর বলতেছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইট সো দ্যাট শর্ট কামিং অ্যান্ড ডিফেক্ট ক্যান বি কারেক্টেড ইন দ্য নিউ সিস্টেম। বলতেছে যে জিনিসগুলো আগের সিস্টেমে কিছুটা ঝামেলার বা পুরাটাই ঝামেলার, মানে ভুলভাল জিনিসপত্র দিচ্ছে আমাদেরকে কোনো কারণে, বা আমরা যা চাচ্ছি অ্যাকুরেটলি আমরা তা পাচ্ছি না, তো সেগুলোকে আমরা কী করব, নতুন সিস্টেমে সেগুলোকে অবশ্যই কারেক্ট করতে হবে। এটা ইউজার বলবে না, কিন্তু আপনাকে বুঝে বুঝে সেটাকে কারেক্ট করে নিতে হবে। কারণ ইউজার বলবে যে এগুলো প্রবলেম, তার মানে আপনাকে যে মাথায় মানে সেট করে ফেলতে হবে এই প্রবলেমগুলো আমাদের নতুন সিস্টেমে অবশ্যই সলভ করতে হবে, এবং সে কী চায় বাড়তি আরও সেটাও আপনাকে নতুন সিস্টেমে রাখতে হবে। এবং পুরাতন সিস্টেমের কি যে জিনিসগুলো এখনও দরকার বা ইউজ হচ্ছে সেই জিনিসগুলোকে আপনাকে নতুন সিস্টেমে অ্যাটাচ করতে হবে। ওকে, আচ্ছা, এখানে বলছে একটা লোকের নাম ইয়র্ডন argues against spending a lot of time analyzes the existing system. It is being replaced. মানে মিস্টার ইয়র্গন নামে একটা লোক আছে, সে আবার একটা তত্ত্ব দিছে। সে বলছে যে
পুরাতন সিস্টেম নিয়ে এত মাথা ব্যথা বা এত বেশি সময় নষ্ট করার কোনো দরকার নাই। তুমি যেটা করো ওটাকে রিপ্লেস করে নতুন সিস্টেম বানায় দাও বা নতুন সিস্টেম নিয়ে আসো। আর এটা বলছে SSADM মেক্স দ্য কেস ফর modeling the current system, much of its functionality will be required in the new system. তো ওই SSDM এটা একটা সংস্থা আর কি। তো ওরা বলতেছে যে তুমি যেটা করো সেটা হচ্ছে কারেন্ট সিস্টেমের যে জায়গাগুলো দরকার, কারেন্ট সিস্টেমের যে জায়গাগুলো দরকার শুধুমাত্র সেগুলো নিয়ে তুমি চিন্তা করো। ওকে, মতামত থাকতে পারে না অনেক, তাই না? যেমন দেখবেন ওই যে আমাদের কি বলে নাজমুল সাহেব তো বাইক চালায়, ধরেন বাইক সার্ভিসিং করতে গেছে। তো কিছু কিছু সার্ভিস সেন্টারে ধরেন খুব দক্ষ লোক আছে যারা কি করে পুরাতন যে জিনিসটা আছে ওইটাকে একটু ঘষা মজা করে মানে কম কস্টে ওইটাকে আবার মানে ঠিকঠাক করে দেয়। আর কিছু কিছু সার্ভিস সেন্টার আছে ওরা গেলেই বলে এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ ওইটা বাদ, নতুন আনেন আমি রিপ্লেস করে দিচ্ছি। এই হচ্ছে সেই কথাটা আর কি। তো ওই প্রথমজন আসলে এই কথাটাই বলছে যে ওইটা তোমার ঘষা মজা করার দরকার নাই, যেটা বাদ মনে করছো সেটাকে ফেলে দাও, একদম ফেলে দিয়ে নতুন জিনিস রিপ্লেস করে দাও। আর নিচেরটাই বলতেছে যে না, যেগুলো দরকার মানে কাজ করতেছে এখনো সেগুলোকে তুমি রেখে দাও, সেগুলোকে নিয়ে তুমি সামনে আগাও এবং নতুন রিকোয়ারমেন্টসগুলোকে এটার সাথে অ্যাটাচ করে দাও। ওকে, এবার বলতেছে রিজনস ফর ইনভেস্টিগেটিং দ্য কারেন্ট সিস্টেম। আসলে আপনি কারেন্ট সিস্টেমটাকে কেন আসলে এত গুরুত্ব দিবেন সেই কারণগুলো আমরা একটু জানবো এখন। তো বলছে ফাংশনালিটি ইজ রিকোয়ার্ড ইন নিউ সিস্টেম। ওই যে বলছে যে ফাংশনালিটিগুলো ব্যবহার হয় সেগুলো আপনি নতুন সিস্টেমে নিয়ে যাবেন, তার মানে অবশ্যই আপনাকে আগের সিস্টেমটাকে জানতে হবে, দেখতে হবে। ডাটা মাস্ট বি মাইগ্রেটেড ইন্টু নিউ সিস্টেম, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। যতই আপনি সিস্টেম চেঞ্জ করেন আপনি একটা জিনিস অবশ্যই মানে চাবে ইউজাররা বা যারা আমাদেরকে একটা সিস্টেম বানাতে দেবে যে ভাই আমার পুরাতন ডাটাগুলো যেন থাকে, কারণ আমি 10 বছর যাবত বিজনেস করতেছি, আমার বিজনেস ডাটাগুলো যেন নষ্ট না হয়। তো বিজনেস ডাটাগুলো যদি আপনাকে অ্যাজ ইট ইজ রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে পুরান ফাংশনালিটির অনেক জিনিস চিন্তা করতে হবে। কারণ ধরেন আপনি ট্যাবলেট ডিজাইন করছেন একরকম, আগে ট্যাবলেট ডিজাইন ছিল অন্যরকম। সো ওই ডাটা যদি আপনি এটার মধ্যে মাইগ্রেট করে দেন তাহলে দেখা যাবে কি ডাটা অ্যাটাচ হবে না, ডাটা আসবেই না, তার মানে তার ডাটা লস হবে অনেক। ওকে, তা বলছে টেকনিক্যাল ডকুমেন্টেশন প্রোভাইডস ডিটেলস অফ দ্য প্রসেসিং অ্যালগোরিদম। ধরেন আগের সিস্টেমের কিছু ডকুমেন্টেশনও ওদের কাছে থাকতে পারে। তাই এটা যদি ডকুমেন্টেশন থাকে তাহলে যেটা হবে যে অনেক অ্যালগোরিদম নিয়ে আর নতুন করে চিন্তা করতে হবে না, আগের ওগুলো দিয়ে কাজ করা যাবে, এতে করে সময় বেঁচে যাবে। ডিফেক্ট অফ এক্সিস্টিং সিস্টেম মাস্ট বি অ্যাভয়েডেড, মানে এই সিস্টেমের মধ্যে যে জায়গাগুলো আসলে কাজ করতেছে না বা যে জায়গাগুলো অপ্রয়োজনীয় সেই জায়গাগুলোকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। পার্ট অফ দ্য এক্সিস্টিং সিস্টেম মে হ্যাভ টু বি কিপড। বলতেছে যে এই সিস্টেমের কিছু কিছু পার্ট আছে যেটা চাইলে আমরা সেটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে, হ্যাভ টু বলছে যেহেতু। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক অফ দ্য ইউজার, এবং অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ইউজার আসলে কীভাবে এটাতে কাজ করে। কারণ একটা সিস্টেম 10 বছর যেহেতু চলে আসছে মানে তার মানে কি সবাই একটা সিস্টেমে কাজ করে অভ্যস্ত। এখন আপনি পুরাই নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে দিলেন, তারা বুঝতেই পারতেছে না যে তারা কীভাবে আসলে কাজ করবে, তাইলে কিন্তু ঝামেলার। এই জন্য বলছে যে আগের সিস্টেমটাকে খুব ভালোভাবে তোমাকে অবজার্ভ করতে হবে এবং চেষ্টা করতে হবে ওইটার মতো করেই নতুন সিস্টেমকে বানানোর জন্যে। ওকে, তারপর হচ্ছে বেসলাইন ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সিস্টিং সিস্টেম হেল্প সেট টার্গেট ফর দ্য নিউ সিস্টেম। বলছে যে সর্বসাকলে একটা কথাই বলতেছে যে আগের সিস্টেমের কিছু ইনফরমেশন অবশ্যই আমাদেরকে হেল্প করবে যে আমরা নতুন সিস্টেমটা কীভাবে বানাবো, নতুন সিস্টেমটা কী হবে সেটার জন্য। সো এই জন্য আসলে আমাদের অবশ্যই বর্তমান বা আমরা বলতে যেহেতু আমরা নতুন সিস্টেম বানাবো তাহলে এটা আগের সিস্টেম হয়ে গেল। সো এই সিস্টেমটা কেন আমরা এত অ্যানালাইসিস করব, এই কারণগুলো আমাদেরকে এখানে জানানো হয়েছে। ওকে, আচ্ছা, এবার বলছে নিউ রিকোয়ারমেন্টস। আগের সিস্টেম সম্পর্কে তো জানলাম, এবার নতুন সিস্টেম আমাকে কি বানাতে হবে সেই সম্পর্কে আমি এখান থেকে জানছি। তো অর্গানাইজেশন অপারেট ইন র্যাপিডলি চেঞ্জিং বিজনেস এনভায়রনমেন্ট। বলতেছে যে বিভিন্ন বিজনেসগুলো কী হয় তার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। এনভায়রনমেন্ট বলতে শুধুমাত্র যে আমরা গরম ঠান্ডা শীত এগুলো কি বুঝি তা না। এনভায়রনমেন্ট বলতে মিন করতেছি আমরা ধরেন ট্রান্সপোর্ট সিস্টেম। একটা সময় ছিল ধরেন আমরা বাস ছাড়া কোনো উপায় ছিল না আমাদের ঢাকা শহরে, আর নাহলে পার্সোনাল গাড়ি। এখন আমরা কিন্তু মেট্রোতে উঠতে পারি, যেটা অনেক টাইম সেভিং। তার মানে কি দেখেন এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেল না, বিশাল চেঞ্জ হয়েছে না। তাইলে মেট্রোর উপর ডিপেন্ড করে যদি আমি কোনো বিজনেস মানে হঠাৎ করে বিভিন্ন বিজনেস করতে চাই তাহলে কি হবে, আমার বিজনেসটাকে চেঞ্জ করতে হবে। তো এই জিনিসগুলো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। বলতেছে যে আমি একটা উদাহরণ দিলাম আর কি। তো এই ধরনের এনভায়রনমেন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এমন হতে পারে যে জিনিসটা নিয়ে আগে আমি বিজনেস করতাম ওইটা আগে পারমিটেড ছিল, কিন্তু হঠাৎ করে গভর্নমেন্ট সেটাকে অবৈধ হিসাবে ঘোষণা করছে, তাহলে কি হবে, আমাকে সে বিজনেস ছেড়ে দিতে হবে।
তাহলে ওরকম এনভায়রনমেন্ট আমাকে চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। ওকে, যেমন বলছে অর্গানাইজেশন অপারেট ইন দ্য চেঞ্জিং টেকনিক্যাল এনভায়রনমেন্ট, তাদের টেকনিক্যাল এনভায়রনমেন্টও চেঞ্জ হতে থাকে। সো সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। গভর্নমেন্ট অ্যান্ড সুপ্রা গভর্নমেন্টাল অর্গানাইজেশন ইন্ট্রোডিউস লেজিসলেশন, মানে ওই যে বলতেছেন একটু আগে যেটা বললাম, যে গভর্নমেন্ট হঠাৎ করে ধরেন কোনো নতুন রুলস দিয়ে দিল, যে রুলসের কারণে মনে হলো যে আপনার এই বিজনেস না, যেমন ই কমার্স বিজনেস আমাদের বাংলাদেশে গত 2 বছর আগে ই কমার্স বিজনেস খুব জমজমাট ছিল, কি জানো ইভেলি, অরেঞ্জ, স্টনস, এরকম কতগুলো সাইড আসছে, এখন কই এগুলা? অলমোস্ট সবগুলোই নাই, তাই না? তার মানে কেন নাই হয়েছে? কারণ গভর্নমেন্ট এরকম মানে কঠিন দৃষ্টি দিচ্ছে এটার দিকে, যে দেখতেছে মানুষ এখানে ধোকা খাচ্ছে, যার কারণে এটা বন্ধ করে দিচ্ছে। সো এরকম হতে পারে। ওকে, অর্গানাইজেশন মার্জ, ডিমার্জ, টেক ওভার অ্যান্ড গেট টেকেন ওভার। ইট মিনস ধরেন আমি আজকে বিজনেস করতেছি, কথার কথা ধরেন আমি ই কমার্সের ব্যবসার কথা চিন্তা করতেছি। সো ধরেন ই ভ্যালি, আমি আমার একটা বিজনেস ই ভ্যালি ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে আমি অরেঞ্জকেও কিনে নেবো, ই অরেঞ্জ না কি যেন একটা ছিল, ই অরেঞ্জ, হ্যাঁ। সো ই অরেঞ্জকে আমি আমার সাথে কিনে নিব, আমি চাচ্ছি ওই একটা সিস্টেম দিয়েই ই অরেঞ্জও চলবে, আবার সাথে সাথে ই ভ্যালিও চলবে। বা এমন হইতে পারে আমার সিস্টেমটা আমি বিক্রি করে দিয়েছি কারো কাছে, তাহলে সে যেন আমার এই সিস্টেমটাকে তার সিস্টেমের সাথে মার্চ করে চালাইতে পারে, এরকম একটা চিন্তা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আপনারা আরেকটা শেষ করে তা বলছি। অল দিস ড্রাইভস দ্য নিডস টু রিপ্লেস সিস্টেম অ্যান্ড বিল্ড নিউ ওয়ান্স। বলছে এগুলো সবগুলোই আপনাকে মাথায় রাখতে হবে, এবং কি বলতেছে যে এই জায়গাগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, করে আপনাকে নতুন সিস্টেম বানাইতে হবে। আচ্ছা, এখন অনেকগুলো সিস্টেম চেঞ্জের কথা আমরা বারবার বলতেছি। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এত চেঞ্জ যদি আমরা একটা সিস্টেমের মধ্যে বানাই, তো সেই সিস্টেমটা বানাইতে তো আমাদের 12টা বেজে যাবে। কারণ আপনি বিজনেস যদি র্যাপিডলি চেঞ্জেবল হয়, তাহলে আপনার বিজনেস কিন্তু চিন্তা করতে অনেক বেশি কষ্ট হবে। তো হ্যাঁ, ওরা বলছে যে এইগুলো আপনি অ্যাজ এ রিকোয়ারমেন্ট হিসাবে চিন্তা করবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে এমন একটা সিস্টেম বানাবো যেটা দিয়ে সব সিস্টেম কাজ করবে, তাইলে সম্ভব না। কারণ এত জেনারিক সিস্টেম বানানো আসলে কোয়াইট টাফ। কারণ প্রতিটা বিজনেসেরই নিজস্ব একটা স্টাইল থাকবে, নিজস্ব একটা ক্যালকুলেশন সিস্টেম থাকবে বা অ্যাকাউন্টিং সিস্টেম থাকবে। সো আপনি চাইলেই সবার জন্য ইউনিভার্সাল কোনো সিস্টেম বানাতে পারবেন না। যেমন উইন্ডোজ একটা ইউনিভার্সাল সিস্টেম, যে কোনো কম্পিউটারের সাথে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড একটা ইউনিভার্সাল সিস্টেম না। কেন? কারণ মাইক্রোসফট ওয়ার্ড আমি লিনাক্স চালাইতে পারতেছি না। মাইক্রোসফট ওয়ার্ড আমি মানে অফিসের কথা বলছি, দুঃখিত, মাইক্রোসফট অফিসের কথা বলছি, আমি চাইলে সেটাকে ম্যাকে চালাইতে পারতেছি না, বা ম্যাকে চালাইতে হইলেও সেটাকে অনেক প্রসেসিং করে আমাকে চালাতে হচ্ছে। বুঝতে পারছি আমি সিস্টেমগুলোর কথা বলে আসলে। ওকে, সো টাইপ অফ রিকোয়ারমেন্ট। এবার আমরা জানবো রিকোয়ারমেন্ট আসলে কত ধরনের হইতে পারে। এখন তো আমরা রিকোয়ারমেন্ট সম্বন্ধে জানছিলাম, এখন আমাদের জানা দরকার যে রিকোয়ারমেন্টগুলো আসলে কি কি হতে পারে। তো রিকোয়ারমেন্ট 3 ধরনের রিকোয়ারমেন্ট হয়, একটা হচ্ছে ফাংশনাল, একটা নন ফাংশনাল, একটা হচ্ছে ইউজেবিলিটি। ওকে, সো ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, এবার আমরা সেটা সম্পর্কে জানি। দেখেন বলছে ডিসক্রাইব হোয়াট আ সিস্টেম মাস্ট ডু। মানে কি? মানে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে ওই রিকোয়ারমেন্টগুলোই বলা হচ্ছে যেগুলো ইউজার চাইছে এবং অবশ্যই আপনাকে রাখতে হবে। এখন তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে বাকি দুইটা কি ইউজার চায় নাই? না, ওইটা ইউজার চায় নাই, কিন্তু আপনাকে এই সিস্টেম বানানোর জন্য ওই সিস্টেমটা বানাইতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। ধরেন ইউজার চাইতেছে যে আপনি এটার মধ্যে অনেক ডাটা রাখবেন, বিজনেসের অনেক ক্যালকুলেশন, অনেক হিসাব নিকাশ আপনি এটার মধ্যে স্টোর করবেন, এটা অ্যাকচুয়ালি ইউজারের চাহিদা। তাহলে এটা হচ্ছে ইউজারের ফাংশনাল রিকোয়ারমেন্ট। এখন আপনি কি করছেন, ডাটা তো রাখছেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডাটার জন্য কোনো সিকিউরিটি ম্যানেজ করেন নাই। তার মানে ডাটা যে কেউ চাইলে দেখে ফেলতে পারে। এখন ওই যে ডাটাকে যে সিকিউর করতে হবে, এইটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এইটা ইউজার আপনাকে বলবে না, এটা আপনাকে নিজ থেকে রেডি করতে হবে। বুঝতে পারছি? ইউজার হয়তো বা বলবে যে আমি এটাকে এইভাবে রাখতে চাই, আমার এই সিস্টেমটা এতজন মানুষ ইউজ করবে। তো এতজন মানুষ যখন ইউজ করবে, তাহলে অবশ্যই আপনাকে একটা লগ ইন সিস্টেম দিতে হবে, অথেন্টিকেশন দিতে হবে, ওইটা হবে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। ক্লিয়ার? সামনে আমরা জানবো। আচ্ছা, তো এখানে বলতেছে কি এটার মধ্যে কি কি থাকতে পারে ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে? বলছে প্রসেস থাকবে, ইন্টারফেস উইথ ইউজার অ্যান্ড আদার সিস্টেম, মানে ইউজারের বা আদার সিস্টেম একটা ইন্টারফেস থাকবে। হোয়াট দ্য সিস্টেম মাস্ট হোল্ড ডাটা অ্যাবাউট, মানে এই সিস্টেমটা কি ডাটা অবশ্যই রাখবে। যেমন ইউজার বলবে যে আমার এখানে লগ ইন করবে, আপনি বলতেছেন যে আপনি আবার একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন, এটার মধ্যে কে কখন কতক্ষণ লগ ইন করে ওই সিস্টেমের মধ্যে বসেছিল এবং কে কোন কোন টাস্ক কমপ্লিট করছে আপনি সব রেকর্ড করে করে লগের মধ্যে রেকর্ড করতেছেন। এইটা হবে আপনার জন্য নন ফাংশনাল, কজ ওইটা খুবই জরুরি, কিন্তু এটা তো আর ইউজার জানে না, ইউজার এটা চাবেও না। সো আপনাকে এটা বুঝে দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, এখানে বলছে মডেল উইথ ইউজ কেস ডায়াগ্রাম লেটার উইল বি মডেলড
with other kind of diagram that show the structure of the system, যেমন ক্লাস ডায়াগ্রাম, and it is its behavior, interaction diagram অথবা state chart diagram, এগুলো সম্বন্ধে আমাদেরকে বলছে সামনে জানাবে। মানে অবশ্যই এগুলো আমাদেরকে ডায়াগ্রামে রাখতে হবে যেগুলো ফাংশনাল। এবার দেখেন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, যেটা সম্বন্ধে একটু গল্প অলরেডি শুনেছি। কনসার্ন উইথ হাউ ওয়েল দ্য সিস্টেম পারফর্ম, বুঝতে পারছেন? আচ্ছা, কি কি থাকতে পারে? ইনক্লুড রেসপন্স টাইম। এখন ইউজার তো বলে নাই যে আমার সিস্টেম খুব স্পিড হইতে হবে, ইউজার বলছে আমার একটা সিস্টেম লাগবে। কারণ আপনি কি এমন এক সিস্টেম বানাইছেন যে ওটার মধ্যে ব্রাউজ করলে মোটামুটি 3-4 মিনিট পরে পেজ আপনার সামনে আসে, তাইলে আপনার সিস্টেমটা কি অ্যাকসেপ্টেবল হবে? মোটেও না। ইউজার তো চায়ও নাই, কিন্তু এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এটা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। তারপর বলছে ভলিউম অফ ডাটা। ইউজার আপনাকে বলে নাই যে আমি 20 লক্ষ মানুষের ডাটা রাখবো বা 2 কোটি মানুষের ডাটা রাখবো। আপনি কি করছেন? এমন একটা সিস্টেম বানাইছেন যেটার মধ্যে 20,000 ডাটা দেওয়ার পরে ডাটা দেওয়া যাচ্ছে না। ওকে, সো এটা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। এই যে সিকিউরিটি কনসিডারেশন দেখছেন চলে আসছে, যে ইউজার সিকিউরিটির কথা আপনাকে বলবে না, কিন্তু আপনাকে অবশ্যই সেই ডাটাকে সিকিউর করতে হবে, সেই সিস্টেমটাকে সিকিউর বানাই দিতে হবে। ওকে, সো documented in requirement list of or use case model or requirement that can be linked to specific use case। বলছে এখানে কিছু স্পেসিফিক ইউজ কেস ইউজ করে আমরা কেস মডেল বানাবো আর কি, মানে চিত্র আঁকবো এটারও, এবং এটাকে লিঙ্ক করে দিব। এইবার দেখেন ইউজিবিলিটি রিকোয়ারমেন্টস। এইটা আবার কি ধরনের রিকোয়ারমেন্টস দেখেন, বলছে কনসার্ন উইথ ম্যাচিং দ্য সিস্টেম টু দ্য ওয়ে দ্যাট পিপল ওয়ার্ক। মানে যারা কাজ করবে তারা যেন প্রপারলি, এখন ধরেন আপনি এমন একটা সিস্টেম বানাইছেন সেই সিস্টেম মোবাইল ছাড়া কোথাও চলে না। এখন একটা মানুষ ল্যাপটপ দিয়ে কম্পিউটারতে চালাতেই পারে, কিন্তু ওনার ব্রাউজ বা কাজ করতে গেলে ওই সিস্টেম দেখাই যায় না, বা দেখা গেলেও ওটার এমন অবস্থা হয় যে ওটাতে কাজ করার অবস্থা থাকে না, রেসপন্সিভ করি নাই আমরা। ওকে, সো দেখি তো বলছে সেট মেজারেবল অবজেক্টিভ। যেমন কি বলছে ক্যারেক্টারিস্টিক অফ ইউজার, মানে এখানে কি কি ক্যারেক্টারের ইউজার থাকবে? অ্যাডমিন থাকবে, সুপার অ্যাডমিন থাকবে, এটা থাকবে, ম্যানেজার থাকবে, এক্সিকিউটিভ থাকবে, তাই না? সো এইগুলো আপনাকে অটোমেটিক চিন্তা করতে হবে। টেক ইউজার আন্ডারটেক, মানে একটা ইউজার যখন লগ ইন করবে তখন তার আন্ডারটেক নিতে হবে যে হ্যাঁ আমি যে কাজগুলো করবো ওইগুলো আমি বুঝে শুনেই করবো। যেমন ধরেন আমরা ই কমার্স সাইটে যখন কোনো জিনিস পারচেস করতে যাই, দেখবেন চেক আউটের আগে ওরা আমাদেরকে একটা ফর্ম দেয়, একটা জায়গা দেয় টিক মার্ক করার জন্য যে হ্যাঁ আমি তোমার সব ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি আছি। এবং ওই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আমরা জীবনও পড়ে দেখি না, দেখবেন ওখানের মধ্যে খুব ডেঞ্জারাস কথা লেখা থাকে, যেই কথার কারণে আপনি মামলা করলে হেরে যাবেন। কেন? কারণ আপনি তো ওখানে টিক মার্ক, আপনি ওটা মানে বলছেন যে হ্যাঁ আমি এটা পড়ছি এবং আমি এখানে টিক মার্ক করতেছি যে হ্যাঁ আমি এটা মানি, এই কারণে আমি এটা কিনতে চাচ্ছি। ওকে, আচ্ছা, সো এই জিনিসগুলোর কথা বলতেছে আর কি। তা বলছে সিচুয়েশনাল ফ্যাক্টর, বিভিন্ন ধরনের সিচুয়েশনাল, মানে কি বলবো এটা উদাহরণ, কোনো উদাহরণ মাথায় আসতেছে না। আচ্ছা যাক, বিভিন্ন ধরনের সিচুয়েশনে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আসতে পারে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। সো ওই জিনিসগুলোকে আপনাকে অ্যাজ এ রিকোয়ারমেন্ট হিসাবে আগে থেকে চিন্তা করতে হবে, করে আপনি সেটাকে ওখানে ইউজ করবেন। এই যেমন ইউজারের লগ রাখাটা, ইউজারে যে বলছে যে কখন ইউজার লগ ইন করতেছে এবং সে কি কি কাজ করতেছে। যেমন আমি একটা সত্য ঘটনা আপনাদেরকে শুনে, আমার একটা ফ্রেন্ড বাংলা লিঙ্কে জব করতো কল সেন্টারে। তো তখন কল সেন্টারের রুল ছিল মানে চাইলে এই সব কল লিস্টের নাম্বার দেখা যেত, মানে আপনি কার সাথে কথা বলতেছেন ফুল নাম্বারটা দেখা যেত। এখন দেখা যায় না, এখন শুধু শেষের 2টা আর শুরুর 2টা দেখা যায়, মাঝখানে মধ্যে বেশ কিছু হাইড করে রেখে দেয় তারা। মানে স্টার্টিং যেমন 0174 এতটুকু থাকবে আর লাস্ট থেকে 2টা ডিজিট থাকে। তো ও তো কল সেন্টার ছিল, কল ধরতো, তো মাঝে মাঝে কিছু দুষ্ট কলার ছিল না, যারা আবার এই কাস্টমার কেয়ারে ফোন দিয়ে মোটামুটি খুব শুদ্ধ ভাষায় ওদেরকে বকাঝকা করতো। তো ও কি করতো, ওর একটা কলিগ জব ছেড়ে দিয়েছে, তো ওর ইউজার আইডিটা কি করছে তারা এখনো ডিজেবল করেনি, ও ওইটার ইউজার আইডি আর পাসওয়ার্ড জানতো। ও কি করতো কি, ওর যখন অফিস শেষ হইতো ও সিস্টেম থেকে লগ আউট করতো, করে ওটিতে লগ ইন করতো, করে যেগুলো ঝামেলা করছে ওই সিমগুলো সে ব্লক করে দিতেন থেকে, মানে সিমগুলো বন্ধ করে দিত। তো ওই সিম চালু করতে হলে আবার কেউ নাম্বার দিয়ে ব্লক করছে ও করতে একটা হাবিজে বেটা নাম্বার দিয়ে রাখতো। কারণ আপনি জানেন কিনা জানি না যে আপনি যদি আপনার সিম হারায় যায়, যদি আপনি লক করেন, যখন আপনি আবার সিমটা তুলতে যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ফোন নাম্বার দিয়ে ফোন করে এই সিমটাকে লক করেছেন, সেই ফোন নাম্বারটা বলেন। সেই ফোন নাম্বার যদি আপনি ম্যাচ করতে না পারেন আপনাকে আরেকটু কষ্ট দেবে, হয়তো একটা নির্দিষ্ট সময় পরে আপনি মালিকানা প্রুফ করতে পারলে আপনাকে সিম দেবে। এখন তো ফিঙ্গারপ্রিন্ট দিলেই সব হয়ে যেত, এত কিছু ছিল না। হ্যাঁ করছে কি এরকম প্রচুর সিম বন্ধ করে দিত। এখন এই যে সিমগুলো যে বন্ধ হয়েছে, কারণ তার তো লক নাই, লক তো যে আরেকজনের সিস্টেম দিয়ে করা, তো ধরা তো সে খাবে না।
তা আপনি যদি এটাকে এরকম সিস্টেম করতেন যে কে বসেছিল, তার মাথার উপরে ক্যামেরা আছে কিনা, এবং ওই সময়টা কে বসে আছে, এগুলো যদি সব আপনি ট্র্যাক করতে পারতেন, তাইলে তো এই অকারেন্সটা ঘটতো না। সো এইগুলোই হচ্ছে আসলে এই সিচুয়েশনাল ফ্যাক্টরস। ক্লিয়ার স্যাররা? ওকে, এবার বলছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফর দ্য ওয়ার্কিং সিস্টেম। এই যে আপনাদেরকে বলছিলাম শুরুর দিকে যে আমি মাস্টার্সের সময় একটা সাবজেক্ট পড়ছিলাম, কি জানো, SCI, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। ওই সাবজেক্টটাতে আমাদেরকে শেখানো হয়েছে একটা সিস্টেমের ডিজাইন কেমন হইতে পারে। ওই যে আপনাদেরকে বলছিলাম মজা করে যে উনি আমাদের মনে হয় একটা প্রশ্ন ছিল, বা স্যার ক্লাসে বুঝিয়েছে কিনা আমার ঠিক মনে নাই, তো বলতেছে যে একটা রেস্টুরেন্টের জন্য একটা লিফটের ডিজাইন করা দরকার, তো সেই লিফটের ডিজাইনটা কেমন হবে। তো রেস্টুরেন্টের জন্য যদি একটা ডিজাইন, একটা লিফট হবে, সো রেস্টুরেন্ট আবার এটাও বলছে যে রেস্টুরেন্টের কিচেনটা হচ্ছে মাঝামাঝি ফ্লোরে, উপরেও লোকজন বসে, সরি মানে রেস্টুরেন্টের কিচেনটা মাঝামাঝি, উপরেও লোক বসবে, নিচেও লোক বসবে, তাইলে লিফটটা কেমন হতে পারে। তার মানে এবার আপনাকে চিন্তা করতে হবে, যেহেতু ওই লিফটের মধ্যে গেস্টরাও যেতে পারে, আবার ওই লিফটের মধ্যে যারা খাবার সার্ভ করবে মানে ওয়েটার যাদেরকে আমরা বলি, তারাও যেতে পারে। তো ওয়েটাররা যখন যাবে তখন কি হবে, খাবার তাদের হাতে থাকবে, অ্যান্ড লিফটের বাটনে সে প্রেস করবে কেমনে। তাইলে কি হইতে পারে, যদি লিফটের বাটনগুলোকে নিচে দেওয়া যেত, সে যদি পা দিয়ে টাচ করে দিতে পারতো তাহলে সুবিধা হইতো। সো দিস ইজ আ SCI। সো এটা ডিজাইন হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি। তার মানে এইখানে এখানে এই জিনিসটাই বলছে যে আপনি যে আসলে এই সিস্টেমগুলো বা এই টোটাল জিনিসটা বানাবেন, এই জিনিসটা যাদের জন্য বানাবেন তারা কতটুকু অ্যাকসেপ্ট করতেছে। বা আরেকটা সিস্টেম আছে, আরেকটা কথা আছে যেটা, সেটা হচ্ছে যে আপনি যে একটা ফর্ম ডিজাইন করবেন, আমরা ফর্ম বানাই না বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম, যেমন পাসপোর্টের ফর্ম ফিল আপ করছেন এখানে, আচ্ছা। সো পাসপোর্টের ফর্মে দেখেন অনেক ইনফরমেশন, না প্রচুর ইনফরমেশন লিখতে হয়, মাঝে মাঝে বিরক্ত লাগে না। আমি আমার পাসপোর্ট যখন করতে যাই, আমি মনে 3-4 ফিল আপ করছি, 1-2 পেজ করে বন্ধ করছি, দূর এখন করবো না, আবার 2 দিন পরে করবো, এরকম অনেকবার করছি। তো কেন এটা, এই বিরক্তিটা এই কারণেই আসছে, বিকজ ওটার মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন আমাদেরকে হাতে লিখে লিখে দিতে হচ্ছে। এমন যদি করা যেত যে ম্যাক্সিমাম মানে যতটুকু সম্ভব অতটুকু যদি আমরা ক্লিকে রাখতাম, তাহলে আমাদের কাজগুলো অনেক সুবিধা হইতো। তো বলছে এরকম যে তুমি যখন একটা ফর্ম ডিজাইন করবা, চেষ্টা করবা ওই ফর্মটার মধ্যে যেন এই লেখালেখির কাজ 12 না 13 বা অথবা 14 বার একটা নিয়ম আছে যে 14টার বেশি ফিল্ড, টেক্সট ফিল্ড তুমি রাখো না যেখানে লিখা যাবে, লিখতে হবে। বাকিগুলো সব তুমি চেষ্টা করবা এই ক্লিক বা ড্রপ ডাউন এরকম মোডে রাখতে। তো এই জন্য কিন্তু আমরা রেডিও বাটন ইউজ করি, আমরা ড্রপ ডাউন লিস্ট ইউজ করি, আমরা চেক বক্স ইউজ করি, কেন, ইউজার যেন আসলে বিরক্ত বোধ না করে। বুঝতে পারছি? সো এইখানে আসলে ওই ধরনের কথাই বলছে যে এরকম একটা এরকম রাখতে হবে যেটা ইউজার যেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার সিস্টেমটাকে ব্যবহার করতে। সিস্টেম অনেক কার্যকরী, কিন্তু ইউজ করা অনেক কঠিন, এটা মানুষ ইউজ করবে না। এবার একটা লাইভ উদাহরণ দেই। এখানের মধ্যে সবাই তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, সবার আছে না? টুইটার অ্যাকাউন্ট কয়জনের আছে দেখেন, 50% পাই নেই। এখন বলেন কেন আপনি টুইটার চালান না, কেন চালান না বলেন? ফেসবুক থেকে টুইটার চালানো কঠিন। আবার ফেসবুকে আমরা যেটা লাইক করি ওরা সেটা কি করে রিটুইট করে নাকি। সো এই ধরনের যে কিছু জিনিসপত্র আছে যেটার সাথে আমরা পরিচিতই না। এখন বলতে পারেন যে স্যার তাহলে ওরা কেন এটা এরকমভাবে বানাইছে, এখন ওদেরও কথা আছে যে ওরা আসলে এটা সবার জন্য বানায়ও নাই, টুইটার আসলে আমপাবলিকের জন্য বানায় নাই। ওরাও ভাবছে যে এটা যারা ইউজ করবে তারা একটা নির্দিষ্ট ক্লাসের পিপল হবে। ফেসবুক কিন্তু ওই রাস্তা রিক্সাওয়ালার 2-4টা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কথার কথা, মানে আমি আন্ডারস্টিমেট করতেছি না, মানে জাস্ট আমি বুঝাচ্ছি আর কি, কারণ এটা ইউজেবিলিটি ইজি বলে সবাই ইউজ করতেছে, কিন্তু টুইটারের ইউজেবিলিটি এত ইজি না বলে ওটা কেউ ইউজ করতেছে না। আবার লিঙ্কডইনের সম্বন্ধে অনেকে জানেই না। 100 জনের প্রশ্ন করেন, বিশ্বাস করেন 50 জন লিঙ্কডইন কি এটা আপনাকে আবার রিপিট মানে কোশ্চেন করবে, কিন্তু আমরা অনেকে আবার সেটাকে চালাই। ব্যাপারটা বুঝতে পারছেন তো? সো এইটাই হচ্ছে আসলে ইউজেবিলিটি রিকোয়ারমেন্টস। ক্লিয়ার? ওকে। তো বলছে ডকুমেন্ট ইন রিকোয়ারমেন্ট লিস্ট মে বি টেস্টেড বাই প্রোটোটাইপস। বলছে এই ধরনের যে ব্যাপারগুলো আছে যে ইউজেবিলিটি রিকোয়ারমেন্টস, এগুলো আমরা প্রোটোটাইপের মধ্যে রাখবো, কারণ এগুলো সবটাই প্রোটোটাইপে থাকবে। মানে যখন ইউজারকে যে আমি ডেমো দেখাবো তখন আমি এই জিনিসগুলোকে প্রকাশ করবো, তখন ইউজার দেখে খুব খুশি হবে, কারণ ইউজার দেখবে হায় রে আমি তো এটা চাই নাই যে আমার ডাটা এত সিকিউরিটি রাখবে। আমি যখন ব্যাখ্যা করবো যে দেখেন আপনি যখন ডাটা দেবেন এই ডাটাগুলোকে আমরা এই স্টাইলে সিকিউর করে আমি ডাটাবেজের মধ্যে রাখবো যেন কেউ ধরতেই না পারে, তাহলে তখন ইউজার কিন্তু খুব খুশি হবে যেটা আমি চাই নাই সে আমাকে দিয়ে দিয়েছে। তারপরে যে ধরেন
ওই যে বিভিন্ন সিচুয়েশনের কারণে যে আপনার যে ফ্যাক্টরসগুলো আসবে সেটা আপনি সলভ করার সিস্টেম যদি দিয়ে দেন, সে অবাক হবে। তো এই জিনিসগুলোকে বলছে আপনি যখন এইটাকে প্রকাশ করবেন, সেটা অবশ্যই প্রোটোটাইপ যখন করবেন তখন প্রকাশ করবেন, এইটাকে কোনো ডায়াগ্রামে প্রকাশ করবেন না। ক্লিয়ার? ফাইন। এবার আমরা দেখব ফ্যাক্ট ফাইন্ডিং টেকনিক, যেটা সম্পর্কে আমরা বলছিলাম। আচ্ছা, একটু কাজ করি আমি এই রিকোয়ারমেন্টসটা এই পর্যন্ত